স্বাগত জানাচ্ছি অভিরাগিনীর নতুন একটি ভিডিওতে। আমরা একটি সিরিজ শুরু করেছি যা রহস্যে ঘেরা এবং তন্ত্রমন্ত্রের জাল দিয়ে তৈরি। আশা করি পুরো সিরিজটি আপনাদের ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের মালবিকা সিরিজের প্রথম খণ্ড। চন্দ্রপুর গ্রামে ঢোকার আগে কাঁচা রাস্তার দুপাশে লম্বা শাল গাছ, গাছগুলোর গায়ে শাওলা, ভেজা মাটির গন্ধে বাতাস ভারী। বর্ষা সদ্য কেটেছে, মাটির ফক ফকরে জমে থাকা জল থেকে হালকা কুয়াশা উঠছে। সূর্য নামছে, ধীরে ধীরে আলো সবুজের ভেতর ঢুকে কালচে হয়ে যাচ্ছে। এই গ্রামেই দাঁড়িয়ে আছে রহস্যে ঘেরা এক পুরনো জমিদার বাড়ি, স্থানীয়দের মুখে কালীকুঠি। কিন্তু গল্পটা বাড়ি দিয়ে শুরু হয় না। গল্পটা শুরু হয় অর্ণবের ঘর থেকে। অর্ণব মুখার্জি, বয়স ২৮, লোক সংস্কৃতি ও উপনিবেশ পরবর্তী গ্রামীণ ধর্মাচার বিষয়ক গবেষক। তার বাবা ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা। ছোটবেলা থেকেই অর্ণব শুনেছে ইতিহাস শুধু ইট পাথরে নয়, মানুষের ভয়ে, বিশ্বাসে, গুজবেই লুকিয়ে থাকে। ২ মাস আগে বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে সে একটি নথি পায়, ধুলোমাখা ফাইল, শিরোনাম রুদ্রনারায়ণ স্টেট অগ্নিকাণ্ড, সৌরঘোষ। সাধারণ আগুনের ঘটনা হলে অর্ণব হয়তো আগ্রহ দেখাতো না, কিন্তু ফাইলের ভেতরে ছিল একটি অদ্ভুত জিনিস, হাতে লেখা অসমাপ্ত চিঠি। চিঠিতে লেখা, মালবিকার যজ্ঞ শেষ হয়নি, ৬টি প্রাণ বিনাশিত, সপ্তমটি অক্ষত। যদি আমি আর ফিরতে না পারি, তবে দোতলার দক্ষিণ ঘরের মেঝের নিচে সত্য লুকানো আছে। স্বাক্ষর অনিরুদ্ধ নারায়ণ। এই চিঠির কালি ছিল গাঢ়, কিন্তু শেষ লাইনটা কাঁপা, যেন লেখক তাড়াহুড়োয় শেষ করেছেন। এখানেই অর্ণবের আগ্রহ জাগে, কারণ যজ্ঞ, সপ্তম প্রাণ, মেঝের নিচে, এই শব্দগুলো লোকবিশ্বাসের অন্ধকার স্তরের দিকে ইঙ্গিত করে। চন্দ্রপুরে পৌঁছে অর্ণব প্রথমে সরাসরি কালীকুঠিতে যায়নি। সেই গ্রামে থেকেছে ৩ দিন। লোকজনের সঙ্গে গল্প করেছে, চায়ের দোকানে বসে শুনেছে ফিসফিসানি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, বয়স ৭০-এর কাছাকাছি, তিনি প্রথম পরিষ্কার করে নাম উচ্চারণ করেন, মালবিকা দেবী। রফিকুল বলেন, রুদ্রনারায়ণ ছিলেন জমিদার, শিক্ষিত, আধুনিক, কিন্তু তার স্ত্রী মালবিকা ছিলেন ভিন্ন স্বভাবের। কলকাতায় পড়াশোনা শেষে সংস্কৃত জানা, আর এরপরেই তন্ত্রশাস্ত্রের বই। মালবিকার একটি বোন ছিল মৃণালিনী। মৃণালিনী ছিল দুর্বল স্বাস্থ্যে, বিয়ের ১ বছরের মধ্যে অদ্ভুত অসুখে মারা যায়। গ্রামের লোক বলতো মালবিকা বোনকে বাঁচাতে গোপন সাধনা শুরু করেছিলেন। রফিকুল ধীরে বলেছিলেন, কেউ কেউ বলে মৃণালিনী মরেনি, তাকে ব্যবহার করা হয়েছে। এই কথাটা অর্ণব নোটবুকে লিখে রাখে। এবার উঠে আসে তান্ত্রিক কেশব চক্রবর্তীর নাম। যৌবনে পীঠস্থান পরিভ্রমণ করেছেন, তন্ত্র সাধনায় পারদর্শী বলে পরিচিত, প্রকাশ্যে কিছু করতেন না। গ্রাম্য চিকিৎসাই ছিল তার বাহ্যিক পরিচয়। লোকমুখে শোনা যায় মালবিকা তার কাছেই প্রাথমিক মন্ত্রশিক্ষা নিয়েছিলেন। পরে তিনি আরও গভীর পথে পা বাড়ান। ৪র্থ দিনে অর্ণব কালীকুঠিতে প্রবেশ করে। মরচে ধরা দরজা, কাঠে পোড়া দাগ, ভেতরে এখনো পোড়া গন্ধের আভাস। নিচতলায় ধ্বংসস্তূপ, দেওয়ালে ধোঁয়ার রেখা, কিন্তু দোতলার দক্ষিণ ঘর তুলনামূলকভাবে অক্ষত। আগুনের দাগ যেন সেখানে পৌঁছায়নি। চিঠির কথা মনে পড়ে, দক্ষিণ ঘরের মেঝের নিচে। মেঝের এক কোণে তক্তার ফাঁক আলাদা, পেরেকের রং ভিন্ন। তক্তা সরাতেই দেখা যায় লোহার বাক্স। বাক্স খুলতেই ধূপ, চন্দন আর পচা গন্ধের মিশ্র আঘাত। ভেতরে লাল পুঁতির মালা, ৬টি দানা কালচে।
একটি স্থান ফাঁকা, সঙ্গে কিছু সংস্কৃত মন্ত্র, 7টি নামের তালিকা, 6টির পাশে সিঁদুরের দাগ। 7ম নাম অনিরুদ্ধ, ফাঁকা। অর্ণব অনুমান করে 7 প্রাণের শক্তি আহ্বানের চেষ্টা হয়েছিল, মৃত্যু জয় করার প্রচেষ্টা। অনিরুদ্ধ ছিলেন রুদ্রনারায়ণের ছোট ভাই। আগুনের আগে কয়েকজন চাকরকে সতর্ক করেছিলেন। 6 জন চাকর নিখোঁজ, পুলিশ রিপোর্ট অস্পষ্ট। 6 বলি, 7ম অনিরুদ্ধ, কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ, আগুন লাগে। কেশবের কাছে গেলে তিনি সরাসরি কিছু বলেন না, শুধু বলেন অসম্পূর্ণ বৃত্ত বিপজ্জনক, যে শুরু করে শেষ করতে পারে না তার শক্তি ছড়িয়ে পড়ে। মালাটা বাক্সে রেখে এলেও অর্ণবের হাতের তালুতে লালচে দাগ পড়ে। রাতে যেন কারো ডাক শোনা যায়, তবু সেই যুক্তি খোঁজে। গ্রামের এক কিশোর নিখোঁজ হয়েছে, শালবনের ধারে শেষ দেখা গেছে। মালা কি নিজে নিজে পূর্ণ হচ্ছে, নাকি পুরনো আচার পুনরায় শুরু হয়েছে? অমাবস্যা ঘনিয়ে আসে। নথিতে লেখা ছিল যজ্ঞ শুরু হয়েছিল অমাবস্যায়। দক্ষিণ ঘরের মেঝের নিচে ছাই সরিয়ে একটি অক্ষত মণ্ডল পাওয়া যায়, কেন্দ্রে তামার তাবিজ। তাবিজ তুলতেই ঘরের বাতাস ভারী হয়, জানালার ফাঁক দিয়ে হাওয়া ঢোকে, মালার দানাগুলো কেঁপে ওঠে। অর্ণব বুঝতে পারে শক্তির কেন্দ্র এই মণ্ডল, মালা কেবল ধারক। অমাবস্যার রাতে তাবিজটি মাটিতে পুঁতে দেওয়া হয়, মন্ত্রের উল্টো পাঠ করা হয়, বাতাস থেমে যায়, মালার ছয় দানা ফেটে যায় নিঃশব্দ চাপে। ফাঁকা স্থান আর পূর্ণ হয় না। সকালে শালবনে স্বাভাবিক শব্দ ফিরে আসে, কালীকুঠি দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরের ভার লাঘব হয়। অর্ণব শহরে ফিরে যায়, গবেষণাপত্রে লেখে অসম্পূর্ণ আচার মানুষের ভয়ের ভিত তৈরি করে, ভয় শক্তির বাহক। শেষ লাইনে লেখা হয় সব শক্তি নষ্ট হয় না, কিছু শক্তি সুপ্ত থাকে। তার টেবিলে রাখা তামার তাবিজ মাঝে মাঝে অকারণে উষ্ণ হয়ে ওঠে। গল্প এখানে শেষ নয়, এই অধ্যায়ের সমাপ্তি এখানে। প্রথম খণ্ডটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। পরবর্তী খণ্ডের জন্য সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবিরাগিনীর পাশেই থাকুন।